প্রথমে আমরা যে জিনিসটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে কোষ বিভাজনের এমসিকিউতে কি কি আসতে পারে। এক নম্বর যেটা কথা সেটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কোষ বিভাজন সম্পর্কে এই চ্যাপ্টারে পড়াশোনা করছি। অ্যামাইটোসিস ছিল, মাইটোসিস ছিল, মায়োসিস ছিল। সো এই যে তিন প্রকারের হচ্ছে কোষ বিভাজন, কোনটার অপর নাম কি এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে। যেমন অ্যামাইটোসিসের অপর নাম কি ছিল? অ্যামাইটোসিসের অপর নাম ছিল কিন্তু হচ্ছে প্রত্যক্ষ বিভাজন বা ডিরেক্ট ডিভিশন, ঠিক আছে, বা বাইনারি ফিশন অথবা দ্বিবিভাজন। অন্যদিকে হচ্ছে মাইটোসিসের অপর নাম কিন্তু ছিল হচ্ছে সমবিভাজন বা সমীকরণিক বিভাজন। অন্যদিকে হচ্ছে মায়োসিসের অপর নাম কিন্তু ছিল হচ্ছে রিডাকশনাল সেল ডিভিশন কিংবা হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন। সো নিচের কোনটিকে হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয় এই টাইপের এমসিকিউ আসলে আমাদের কিন্তু হচ্ছে মায়োসিস দাগাইতে হবে। পাশাপাশি এখান থেকে কিন্তু আমাদের এই জিনিসটাও মনে রাখতে হবে যে মায়োসিসের মাঝে দুইটা পর্যায়ে আছে, একটা হচ্ছে মায়োসিস 1 আর একটা হচ্ছে মায়োসিস 2। মায়োসিস 1-এর মাঝে যেহেতু হচ্ছে হ্রাস পাওয়ার ঘটনাটা ঘটে যায় সেজন্য মায়োসিস 1-কে বলা হয় হচ্ছে মায়োটিক কোষ বিভাজন। অন্যদিকে মায়োসিস 2-এর মাঝে যেহেতু হচ্ছে মাইটোসিসের মতো ঘটনা ঘটে এজন্য মায়োসিস 2-কে বলা হয় হচ্ছে মাইটোটিক কোষ বিভাজন। সো এই জিনিসপাতিগুলো হচ্ছে আমাদের একটু মনে রাখতে হবে। 2 নম্বর যেটা কথা সেটা হচ্ছে কোন কোষ বিভাজন প্রথম কোন বিজ্ঞানী হচ্ছে লক্ষ্য করেন। ফর এক্সাম্পল আমরা হচ্ছে মাইটোসিসের ক্ষেত্রে জানি যে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে হচ্ছে সামুদ্রিক স্যালামেন্ডার, যেটার বৈজ্ঞানিক নামটা আমাদের একটু মনে রাখতে হবে, সেটা কি ছিল? সেটা ছিল হচ্ছে ট্রিটুরাস। বানানটা একটু খেয়াল করো, ট্রিটুরাস মাকুলোসা, ঠিক আছে, ট্রিটুরাস মাকুলোসা। সো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে সামুদ্রিক স্যালামেন্ডার, যেটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ট্রিটুরাস মাকুলোসা, সেটাতে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে সর্বপ্রথম হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনটা পরিলক্ষণ করেন। অন্যদিকে হচ্ছে মায়োসিস কোষ বিভাজনের কথা আমরা যদি বলি সেক্ষেত্রে হচ্ছে বিজ্ঞানী স্ট্রাসবার্গার সর্বপ্রথম হচ্ছে বার্গার খাইতে খাইতে কি করছিলেন, তিনি হচ্ছে সপুষ্পক উদ্ভিদ বা পুষ্পক উদ্ভিদের মাঝে যে জনন মাতৃকোষ আছে সেখানে হচ্ছে মায়োসিস কোষ বিভাজনটা পরিলক্ষণ করছিলেন। সো কোন কোষ বিভাজন প্রথমকে পরিলক্ষণ করেন এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে। এই জিনিসটা থেকে এমসিকিউতে প্রশ্ন আসতে পারে। 3 নম্বর যেটা আসতে পারে সেটা হচ্ছে কোন কোষ বিভাজন কোথায় সংঘটিত হয়। এক্ষেত্রে ইজিলি মনে রাখতে আমরা জাস্ট দুইটা কেস মনে রাখবো, বাকি সব কিছু হবে মাইটোসিস। ফর এক্সাম্পল প্রথমে আমরা যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে ইস্ট, তারপর হচ্ছে ব্যাকটেরিয়া এবং হচ্ছে এমিবা, ঠিক আছে। এই যে তিনটা প্রাণী আছে তাদের ক্ষেত্রে বা এই তিনটা যে জীব আছে তাদের ক্ষেত্রে হয় হচ্ছে অ্যামাইটোসিস। তাদের ক্ষেত্রে কি হয়? অ্যামাইটোসিস হয়। তাহলে ইস্ট, ব্যাকটেরিয়া, এমিবা এদের ক্ষেত্রে হয় হচ্ছে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ বিভাজন। পাশাপাশি আমরা মনে রাখবো যে তোমার হচ্ছে হ্যাপ্লয়েড যে জীব, অর্থাৎ যেই জীবের দেহকোষই হচ্ছে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, তাদের জাইগোটে, তাদের খুব ভালো করে মনে রাখবা যে তাদের হচ্ছে জাইগোটে হয় হচ্ছে মায়োসিস, তাহলে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট যে জীবগুলো আছে, নিম্ন শ্রেণীর যে জীবগুলো আছে তাদের জাইগোটে হয় হচ্ছে মায়োসিস। অন্যদিকে আমাদের মতো মানুষের মতো উচ্চ শ্রেণীর যে জীবরা আছে যাদের দেহকোষই হচ্ছে 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, তাদের জনন মাতৃকোষে হয় হচ্ছে মায়োসিস। তাহলে এই দুইটা জিনিস যদি আমরা মনে রাখতে পারি বা এই দুইটা কেস যদি আমরা মনে রাখতে পারি, বাকি যত কিছু আছে দুনিয়াতে সব কিছুতে হবে হচ্ছে মাইটোসিস। তাহলে আমরা কি বললাম যে ইস্ট, ব্যাকটেরিয়া, এমিবা এই তিনটা ক্ষেত্রে হচ্ছে হয় অ্যামাইটোসিস। অন্যদিকে নিম্ন শ্রেণীর হ্যাপ্লয়েড জীব, অর্থাৎ যে সকল জীবের দেহকোষটাই হচ্ছে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, সেই জীবগুলার জাইগোটে হয় হচ্ছে মায়োসিস। আর মানুষের মতো উন্নত শ্রেণীর যে প্রাণীরা আছে বা উন্নত শ্রেণীর যে উদ্ভিদরা আছে তাদের দেহকোষ হয় সাধারণত 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট এবং তাদের জনন মাতৃকোষ থেকে জনন কোষ সৃষ্টিতে, অর্থাৎ শুক্রাণু সৃষ্টিতে বা ডিম্বাণু সৃষ্টির সময় হচ্ছে মায়োসিস, ঠিক আছে। তাহলে উন্নত শ্রেণীর জীবের কিন্তু জনন মাতৃকোষে হয় হচ্ছে মায়োসিস। আর ওভারঅল ইন জেনারেল যদি আমরা বলতে চাই যে নর্মালি হচ্ছে মায়োসিস কোথায় হয়, সেই ক্ষেত্রে আনসার হচ্ছে জনন মাতৃকোষ। তাহলে আমরা মনে রাখবো এই দুইটা কেস বাদে বাকি যত কেস আছে দুনিয়াতে সব কিছুর ক্ষেত্রে হয় হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। যদি আসে যে হচ্ছে উদ্ভিদের বর্ধিষ্ণু এলাকাতে কোন ধরনের কোষ বিভাজন হয়, আনসার হচ্ছে মাইটোসিস। যদি আসে যে জাইগোটে কোন কোষ বিভাজনের মাধ্যমে হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ দেহে আমরা পরিণত হয়, আনসার হচ্ছে মাইটোসিস। যদি বলে যে ক্ষতস্থান পূরণের ক্ষেত্রে কোন ধরনের কোষ বিভাজন হয়, সেক্ষেত্রেও আনসার হচ্ছে মাইটোসিস। যদি বলে যে হচ্ছে জননাঙ্গের বৃদ্ধি এবং বিকাশের ক্ষেত্রে কোন ধরনের কোষ বিভাজন সংঘটিত হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আনসার হচ্ছে মাইটোসিস। জননাঙ্গের জনন শব্দটা শুনে হচ্ছে আপনাদের মায়োসিস কিন্তু অনেকে দাগাই ফেলেন, বাট এই ভুলটা করা যাবে না। আমাদের সবসময় মনে রাখতে হবে যে জননাঙ্গের বৃদ্ধি বিকাশের ক্ষেত্রে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন সংঘটিত হয়। সো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে কোন কোষ বিভাজন কোথায় সংঘটিত হয়। এরপর যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা জানি কোষ বিভাজন সেটা দুইটা পর্যায়ে সংঘটিত হয়। প্রথমে যে জিনিসটা হয় সেটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় হচ্ছে ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? ক্যারিওকাইনেসিস বলা হয়।
যারা হচ্ছে আমার কোর্সে ছিল তারা অলরেডি জানো যে ভাইয়া কিন্তু হচ্ছে ভেঙে ভেঙে পড়াই। সো ক্যারিয়ন কথাটা মানেই হচ্ছে আসলে নিউক্লিয়াস, ক্যারিয়ন কথাটা মানেই হচ্ছে আসলে নিউক্লিয়াস। তাহলে আমরা মনে রাখবো যে নিউক্লিয়াসের বিভাজন এই জিনিসটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস, এবং এই ক্যারিওকাইনেসিস নামকরণটা করেন যে বিজ্ঞানী, তার নাম ছিল হচ্ছে স্লাইখার, বিজ্ঞানী স্লাইখার। ঠিক আছে, বাংলাদেশি বিজ্ঞানী হইলে হচ্ছে রহিম করির নাম হয়ে যেত, বাট এই ক্ষেত্রে বিদেশি বিজ্ঞানী যেত, তার জন্য তার নাম হচ্ছে বিজ্ঞানী স্লাইখার। তাহলে ক্যারিওকাইনেসিস নামকরণ কে করেন? আনসার হচ্ছে স্লাইখার। আর পাশাপাশি হচ্ছে ক্যারিওকাইনেসিসের পর অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনের পর যে জিনিসটা শুরু হয় সেটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোপ্লাজমের বিভাজন কি বলা হয়? সাইটোকাইনেসিস বলা হয়। সো আমরা জানলাম যে ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন, এই দুইটা পর্যায়ের মাধ্যমে হচ্ছে আলটিমেটলি কোষ বিভাজনটা সংঘটিত হয়। সো এটা গেল 5 নম্বর যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে কোন কোষ বিভাজনের গুরুত্বটা কি। ফর এক্সাম্পল যদি এরকমটা আসে যে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখতে, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখতে কোন কোষ বিভাজন সংঘটিত হয়, এই ধ্রুব কথাটা শুনলেই হচ্ছে তোমার অবশ্যই হচ্ছে যে জিনিসটা দেখাইতে হবে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখতে হচ্ছে যে কোষ বিভাজনটা তোমার ইউজ হয় বা যে কোষ বিভাজনটা হচ্ছে কাজে লাগে সেটা হচ্ছে মায়োসিস কোষ বিভাজন। এরপর যদি আসে যে কোনো একটা প্রজাতির মাঝে নতুন নতুন জাত সৃষ্টিতে বা নতুন নতুন বৈশিষ্ট্য সৃষ্টিতে হচ্ছে কোন কোষ বিভাজন ভূমিকা পালন করে, সেই ক্ষেত্রেও কিন্তু আনসার হচ্ছে মায়োসিস। কারণ মায়োসিসের মাঝে কি ঘটে? ক্রসিং ওভার ঘটে, আর ক্রসিং ওভার ফলে হচ্ছে তোমার ক্রোমোজোমের অংশের বিনিময় হয়। ক্রোমোজোমের অংশের বিনিময় মানে হচ্ছে জিনের অংশের বিনিময়, আর জিন বিনিময় হইলে হচ্ছে নতুন নতুন বৈশিষ্ট্যের কিন্তু সৃষ্টি হবে। সো এই ক্ষেত্রে আমাদের আনসার কি দেখাইতে হবে? মায়োসিস দেখাইতে হবে। কোন কোষ বিভাজনের ক্ষেত্রে হচ্ছে ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটে, সেই ক্ষেত্রে আনসার কিন্তু হচ্ছে মায়োসিস কোষ বিভাজন। আর যদি এরকমটা আসে যে কোন কোষ বিভাজনের মাধ্যমে হচ্ছে দেহকোষের বৃদ্ধি হয়, বা হচ্ছে যদি বলা যায় যে ক্ল্যামাইডোমোনাস, আমরা এই জিনিসটা একটু মনে রাখি, ক্ল্যামাইডোমোনাস। এই ক্ল্যামাইডোমোনাস শৈবালটা হচ্ছে আসলে এককোষী একটা শৈবাল, অর্থাৎ তার দেহের মাঝে একটাই মাত্র কোষ থাকে। তাহলে একটা মাত্র কোষ থাকলে সে যদি হচ্ছে দুইটা কোষে পরিণত হয়, দুইটা কোষে যদি সে পরিণত হয়, তাহলে তার কি একই সাথে হচ্ছে বংশবৃদ্ধি হয়ে গেল না? তাহলে আমাদের যদি এখান থেকে প্রশ্ন আসে যে ক্ল্যামাইডোমোনাসের মতো জীবের বংশবৃদ্ধিতে কোন কোষ বিভাজন হচ্ছে সাহায্য করে, সেই ক্ষেত্রে আনসার কিন্তু হবে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। ঠিক আছে, অনিয়ন্ত্রিত কোন ধরনের কোষ বিভাজনের ফলে হচ্ছে ক্যান্সার সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে আনসার কিন্তু হচ্ছে মাইটোসিস। উদ্ভিদের বর্ধিষ্ণু এলাকাতে কোন ধরনের কোষ বিভাজন হয়, সেই ক্ষেত্রে আনসার হচ্ছে মাইটোসিস। ক্ষতস্থান পূরণ বা হচ্ছে কোন কোষ বিভাজনের ফলে যে অপত্য কোষগুলো সৃষ্টি হইতেছে সেগুলো মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয়, অর্থাৎ মাতৃকোষ যেরকম ছিল দেখতে অপত্য কোষগুলো সেম আকৃতির হয় বা সেম দেখতে হয়। সো সেক্ষেত্রে আনসার কিন্তু হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। কারণ মাইটোসিস কোষ বিভাজনের ফলে হচ্ছে মাতৃকোষে যত সংখ্যক ক্রোমোজোম থাকে অপত্য কোষগুলোতে সেম সংখ্যক ক্রোমোজোম থাকে, এবং এর ফলে হচ্ছে দেখা যায় যে মাতৃকোষটার আকার আকৃতি যেরকম ছিল, বৈশিষ্ট্য যেরকম ছিল, অপত্য কোষগুলোর বৈশিষ্ট্য বা আকার আকৃতিও একদম সেম হয়। সো আশা করি হচ্ছে এই জিনিসটা তোমাদের মনে থাকবে। এরপর আমরা যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে কোষচক্রের কোন ধাপে কি কি তৈরি হয়, কত সময় লাগে। একটা কোষ যে প্রথম সৃষ্টি হয়, সৃষ্টির পর হচ্ছে সে একটু বিকাশ লাভ করে, বিকাশের পর হচ্ছে সে বিভাজিত হয়। সো এই ঘটনাগুলা যে চক্রের মাধ্যমে হচ্ছে চলতে থাকে, সেই জিনিসটাকেই বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেল্ক, দুজন বিজ্ঞানী, একজনের নাম ছিল হচ্ছে হাওয়ার্ড, তিনি হাওয়া খাইতেন, আরেকজনের নাম ছিল হচ্ছে পেল্ক। ঠিক আছে, সো এই দুজন তারা কি করলেন, তারা হচ্ছে কোষচক্র কিন্তু আবিষ্কার করছিলেন। এখন সেই কোষচক্রের কোন ধাপে কত সময় হচ্ছে লাগে এবং হচ্ছে কোন ধাপে কি কি জিনিস তৈরি হয়। আমরা জানি হচ্ছে কোষচক্রের মাঝে মোটামুটিভাবে হচ্ছে 4টা ফেজ থাকে। প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে G1, এরপর যেটা থাকে সেটা হচ্ছে S, তারপর যেটা থাকে সেটা হচ্ছে G2। এগুলা যদি হচ্ছে কেউ পাস মারতে পারে, অর্থাৎ কেউ যদি হচ্ছে কোনো একটা কোষ যদি পাস করতে পারে, সেই ক্ষেত্রে সে হচ্ছে M ফেজে কিন্তু হচ্ছে ঢুকতে পারে। এদের ভিতরে হচ্ছে প্রথম 3টাকে বলা হয় ইন্টারফেজ। আমরা মনে রাখবো যে G1 ফেজ বা গ্যাপ 1 ফেজ, এই জিনিসটাতে একটা কোষ সময় নেয় হচ্ছে প্রায় 30 থেকে 40% সময়, এবং এই সময়ে সে যে জিনিসটা তৈরি করে সেটা হচ্ছে সাইক্লিন নামক একটা পদার্থ, যেই জিনিসটা হচ্ছে আসলে একটা প্রোটিন, এবং এই প্রোটিনটা নর্মালি হচ্ছে সিডিকে বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, এই এনজাইমটার সাথে হচ্ছে যুক্ত হয়। এই এনজাইমটার সাথে যুক্ত হয়ে হচ্ছে কোষচক্রটাকে হচ্ছে তোমার হচ্ছে ত্বরান্বিত করে। এস ফেজটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটাকে বলা হয় সিনথেসিস ফেজ। সিনথেসিস মানে কি? তৈরি হওয়া। কি তৈরি হয়? এক্ষেত্রে হচ্ছে ডিএনএ তৈরি হয়, এক্ষেত্রে হচ্ছে ডিএনএ তৈরি হয়। এবং যেহেতু ডিএনএ তৈরি না হইলে বা ডিএনএ সিনথেসিস না হইলে আমাদের ফুল কোষচক্রটাই হচ্ছে ফেল করবে। সে কারণে আমরা মনে রাখবো যে ইন্টারফেজের এই G1, S, G2 এই 3টা ফেজের মাঝে বা 3টা ধাপের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এস ফেজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এস ফেজ। যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই ধাপে হচ্ছে সময়ও বেশি লাগে,
30 থেকে 50% সময় হচ্ছে এই ক্ষেত্রে একটা কোষ নিয়ে থাকে। তাহলে আমরা মনে রাখবো যে এস ফেজ ইন্টারফেজের মাঝে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই ফেজের সময় নিয়ে হচ্ছে 30 থেকে 50% সময় একটা কোষ, এবং পাশাপাশি এই ক্ষেত্রে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে আসলে ডিএনএ সিনথেসিস হয়। আচ্ছা, জিটো ফেজে কি হয়? জিটো ফেজে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস তৈরি হয় যেটার নাম হচ্ছে এমপিএফ। এমপিএফ মানে কি? ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। সো ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর বা এমপিএফ এই জিনিসটা যদি কোনো একটা কোষ তৈরি না করতে পারে, সেই ক্ষেত্রে সে জিটু ফেজই হচ্ছে আটকা পড়ে থাকে, অর্থাৎ তার মৃত্যু হয়ে যায়, সে আর এম ফেজে হচ্ছে প্রবেশ করতে পারে না। যে সকল কোষ হচ্ছে এমপিএফ তৈরি করতে পারে তারাই শুধুমাত্র জিটু ফেজের পর হচ্ছে এম ধাপে বা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে প্রবেশ করতে পারে। তাহলে জিটু ফেজে কত সময় লাগে? আমরা মনে রাখবো যে প্রায় 10 থেকে 20% সময় লাগে, 10 থেকে 20% সময় লাগে। আর এম ফেজ যেটা হচ্ছে বিভাজনরত দশা বা হচ্ছে ডিভিশনাল ফেজ, সেটাতে একটা কোষ সময় নেয় মাত্র হচ্ছে 5 থেকে 10%। তাহলে আমরা যদি বলি যে একটা কোষ হচ্ছে ম্যাক্সিমাম সময়, তার জীবনের ম্যাক্সিমাম সময়ে বা অধিকাংশ সময়ে সে কোন দশায় থাকে? সে হচ্ছে ইন্টারফেজ দশায় থাকে। মাত্র 5 থেকে 10% সময় হচ্ছে একটা কোষ বিভাজনরত দশা বা এম ফেজে হচ্ছে অবস্থান করে, ঠিক আছে? আর ইন্টারফেজ দশায় এগুলো তো ইন্টারফেজ G1 S G2, এই ইন্টারফেজ দশায় একটা কোষের যে নিউক্লিয়াস সেটাকে বলা হয় হচ্ছে বিপাকীয় নিউক্লিয়াস। সো এই জিনিসটা মাঝে মাঝে হচ্ছে এমসিকিউতে বা ক নাম্বারে হচ্ছে আসতে পারে যে বিপাকীয় নিউক্লিয়াস বলতে আসলে কি বোঝায়। আমরা মনে রাখবো যে একটা কোষের ইন্টারফেজরত দশায় যে নিউক্লিয়াস সেটাকে বলা হয় হচ্ছে বিপাকীয় নিউক্লিয়াস। সো এটা গেল। এরপর আমরা যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে মাইটোসিসের বিভিন্ন ধাপের বাংলা নাম। খুবই ইন্টারেস্টিং একটা কথা, কিন্তু এই জিনিসটা থেকে হচ্ছে এমসিকিউতে প্রশ্ন আসে। মাইটোসিসের বিভিন্ন যে ধাপগুলো আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলোর বাংলা নামগুলো হচ্ছে আমাদের একটু জানতে হবে, এবং পাশাপাশি হচ্ছে কোন ধাপে কোন ঘটনাটা ঘটে এই জিনিসটা হচ্ছে আমাদের একটু জানতে হবে। আচ্ছা, মাইটোসিসের হচ্ছে 5টা ধাপ। সেই 5টা ধাপের মাঝে প্রথম যে ধাপটা সেটা হচ্ছে প্রোফেজ। প্রোফেজের প্রো মানে হচ্ছে আদ্য বা প্রাক। সো সেখান থেকে আমরা মনে রাখতে পারি যে প্রোফেজের বাংলা হচ্ছে আদ্য পর্যায় বা হচ্ছে প্রাক পর্যায়। সো পরীক্ষাতে এরকমটা আসতে পারে যে নিচের কোনটি প্রোফেজের ঘটনা বা নিচের কোনটি হচ্ছে প্রোফেজ ধাপে হচ্ছে সংগঠিত হয়, অথবা নিচের কোনটি হচ্ছে আদ্য পর্যায়ে বা প্রাক পর্যায়ে হচ্ছে সংগঠিত হয়। এখন তুমি যদি হচ্ছে নাই জানো যে আদ্য পর্যায় বা প্রাক পর্যায় হচ্ছে আসলে প্রোফেজের বাংলা, তাহলে তুমিও তো হচ্ছে আনসার দিতে পারবে না। সেই জন্য ভাই বলতেছি যে প্রত্যেকটা ধাপের হচ্ছে বাংলা নামটা হচ্ছে একটু মনে রাখতে হবে। আচ্ছা, প্রোফেজ ধাপে বা আদ্য পর্যায়ে বা প্রাক পর্যায়ে হচ্ছে কোন ঘটনাগুলো ঘটে? 3টা ঘটনা। 1 নম্বর হচ্ছে ডিহাইড্রেশন বা জলবিয়োজন। ক্রোমোজোমগুলো আসলে আস্তে আস্তে পানি হারাইতে শুরু করে। পানি হারাইলে তারা হচ্ছে খাটো মোটা স্পষ্ট হয়, এবং এই ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা কথা, এই জিনিসটা কিন্তু এমসিকিউতে প্রত্যেক বছরই হচ্ছে কোনো না কোনো বোর্ডে আসে, এবং পাশাপাশি হচ্ছে অনেকেই হচ্ছে এই জায়গাতে প্যাচ লাগায়। সেই জিনিসটা হচ্ছে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি শুরু হয় হচ্ছে প্রোফেজে, আর শেষ হয় কোথায়? শেষ হয় কিন্তু হচ্ছে প্রোমেটাফেজে। তাহলে নিচের কোন ধাপে, আমি আবার বলতেছি যে এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, নিচের কোন ধাপে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে যায়, এই জিনিসটা যদি আমাদের এমসিকিউতে আসে, অপশনে যদি প্রোমেটাফেজ থাকে অবশ্যই প্রোমেটাফেজ দাগাবা। অপশনে যদি হচ্ছে প্রোমেটাফেজ থাকে অবশ্যই আমরা হচ্ছে প্রোমেটাফেজ দাগাবো, আর যদি হচ্ছে প্রোমেটাফেজ না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা প্রোফেজ দাগাবো। এই জন্য ভ্যালেক্সি হচ্ছে প্রোমেটাফেজ গ্রেটার দেন হচ্ছে প্রোফেজ। তো এই ক্ষেত্রে আমরা মনে রাখবো যে নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি হয় হচ্ছে প্রোমেটাফেজে, আর যদি হচ্ছে প্রোমেটাফেজ অপশনে না থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রোফেজ দাগাইতে পারি, ঠিক আছে? বাট এই ক্ষেত্রে কিন্তু মেটাফেজ দাগানো যাবে না। মেটাফেজ অবস্থায় হচ্ছে বিলুপ্ত থাকে, হাসান স্যারের বইতে দেখবা যে বিলুপ্ত থাকে কথাটা লেখা আছে, বিলুপ্ত হয়ে যায় এই কথাটা কিন্তু নাই। বিলুপ্ত হয়ে যায় হচ্ছে আসলে প্রোমেটাফেজ ধাপি। আচ্ছা, তো আশা করি হচ্ছে এই জিনিসটা নিয়ে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। এরপর আমরা যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে সেকেন্ড ধাপ প্রোমেটাফেজ। প্রোমেটাফেজের বাংলা হচ্ছে প্রাক মধ্য পর্যায়, এবং এই জিনিসটার মাঝে বা এই ধাপটার মাঝে যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে ক্রোমোজোমাল নৃত্য বা ক্রোমোজোমাল ড্যান্স দেখা যায়। সো নিচের কোন ধাপে হচ্ছে ক্রোমোজোমাল নৃত্য দেখা যায়? এই জিনিসটা সম্ভবত ঢাকা বোর্ডে হচ্ছে বিগত বছরে আসছিল। সো এই ক্ষেত্রে আনসার কি হবে? আনসার হবে কিন্তু হচ্ছে প্রোমেটাফেজ। আর স্পিন্ডল যন্ত্র, এই ক্ষেত্রে হচ্ছে একটা মাকু আকৃতির একটা স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, এবং এই ক্ষেত্রে আমরা মনে রাখবো যে এই স্পিন্ডল যন্ত্রটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে তৈরি করা হচ্ছে মাইক্রোটিউবুলস, এবং প্রাণী কোষের ক্ষেত্রে তৈরি করা হচ্ছে সেন্ট্রিওল। নিউরনে কেন হচ্ছে কোষ বিভাজন হয় না? কারণ নিউরনে সক্রিয় কোনো ধরনের হচ্ছে সেন্ট্রিওল নাই, সে কারণে নিউরনে হচ্ছে কোনো ধরনের কোষ বিভাজন হয় না। তো এই জিনিসটা আশা করি তোমাদের মনে থাকবে, এবং পাশাপাশি আমাদের মনে রাখতে হবে যে এক্ষেত্রে যে স্পিন্ডল যন্ত্রটা তৈরি হইতেছে প্রত্যেকটা তন্তুকেই বলা হয় হচ্ছে স্পিন্ডল তন্তু, এবং এই স্পিন্ডল তন্তুর মাঝে যেই তন্তুগুলোর সাথে হচ্ছে ক্রোমোজোম লাগানো থাকে তাদেরকে বলা হয় হচ্ছে ট্রাকশন তন্তু কিংবা হচ্ছে আকর্ষণ তন্তু। আচ্ছা, এরপর হচ্ছে মাইটোসিসের মেটাফেজ ধাপ। আমরা মনে রাখবো যে মাইটোসিসের মাঝখানে যে 3টা ধাপ প্রোমেটাফেজ, মেটাফেজ এবং হচ্ছে অ্যানাফেজ, এই 3টা ধাপ থেকে আমাদের সিকিউতেও প্রশ্ন আসতে পারে, এমসিকিউতেও প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? সো এই 3টা ধাপ একটু এক্সট্রা গুরুত্ব সহকারে আমরা একটু পড়ার চেষ্টা করব। মেটাফেজের বাংলা হচ্ছে মধ্য পর্যায়। এই ক্ষেত্রে হচ্ছে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে মেটাকাইনেসিস। মেটাকাইনেসিস জিনিসটা কি? এটা আমাদের হচ্ছে সৃজনশীলের ক নাম্বারও কিন্তু আসতে পারে। মেটাকাইনেসিস মানে হচ্ছে ক্রোমোজোমগুলা
এটা যদি হচ্ছে আমাদের স্পিন্ডল অ্যাপারেটাস হয় বা স্পিন্ডল যন্ত্র হয়, সেই স্পিন্ডল যন্ত্রে বিষুবীয় এলাকা বরাবর হচ্ছে বিন্যস্ত থাকে। বিষুবীয় এলাকা বরাবর বিন্যস্ত থাকার এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে মেটাকাইনেসিস। আচ্ছা, এই জিনিসটা গেল। এরপর আমরা যে জিনিসটা মনে রাখবো যে এই ক্ষেত্রে ক্রোমোজোমগুলো পানি হারাইতে 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 একদম খাটো মোটা এবং স্পষ্ট হয়ে যায়। অর্থাৎ এই ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ক্রোমোজোমাল কনডেনসেশন। কনডেনসেশন মানে হচ্ছে ঘনীভবন, ঠিক আছে? কেমিস্ট্রিতে অলরেডি পড়ে আসছে এই জিনিসটা, যে ঘনীভবন মানে হচ্ছে আসলে ঘন হয়ে যাওয়া, কোনো একটা কিছু ঘন হয়ে যাওয়া। সো এই ক্ষেত্রে ক্রোমোজোমাল কনডেনসেশন হয় এবং পাশাপাশি ক্রোমোজোমগুলো অনেক বেশি পেঁচিয়ে যায়, যে জিনিসটাকে বলা হয় ক্রোমোজোমাল সুপার কয়েলিং। তাহলে মেটাকাইনেসিস, ক্রোমোজোমাল কনডেনসেশন এবং হচ্ছে সুপার কয়েলিং, এই জিনিসগুলো দেখা যায় হচ্ছে মেটাফেজ বা মধ্য পর্যায়ে। এবং পাশাপাশি এই পর্যায়ে হচ্ছে ক্রোমোজোমগুলোকে সবচেয়ে বেশি খাটো মোটা এবং স্পষ্ট দেখা যায়। আমরা মনে রাখবো যেই মাত্র এই যে ক্রোমোজোমগুলো আছে, ক্রোমোজোমগুলোর সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোমগুলো আমি একটু ভালো করে দেখাই, যে ক্রোমোজোমগুলো এরকম দুইটা দুইটা হচ্ছে ক্রোমাটিডে পরিণত হয়েছে। তাদের সেন্ট্রোমিয়ার যেই মাত্র হচ্ছে বিভাজিত হয়েছে, সাথে সাথেই কি হয়েছে, সাথে সাথেই হচ্ছে একটা ক্রোমোজোম থেকে কিন্তু হচ্ছে দুইটা ক্রোমোজোমের কিন্তু সৃষ্টি হয়ে গেছে। সো এই দুইটা ক্রোমোজোম আলাদা হয়ে যে কোন সময় আলাদা হয়ে যে কিন্তু হচ্ছে অ্যানাফেজ বা গতি পর্যায়ে। আমরা মনে রাখবো অ্যানাফেজ বা গতি পর্যায়ে হচ্ছে ক্রোমোজোমের এই যে মেরু, সেই মেরু এই জায়গাতে টান দেই, এই মেরু হচ্ছে এই জায়গাতে টান দেই, বলে হচ্ছে এই যে দুইটা অপত্য ক্রোমোজোম এখানে তৈরি হইলো, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, তারা হচ্ছে দুই পাশের দিকে চলতে শুরু করে। এই চলার সময়ই হচ্ছে ক্রোমোজোম গতিপ্রাপ্ত হয়। এই চলার সময় হচ্ছে ক্রোমোজোম কি হয়, গতিপ্রাপ্ত হয়, যে কারণে অ্যানাফেজকে বলা হয় হচ্ছে গতি পর্যায়। নিচের কোনটি হচ্ছে গতি পর্যায়, সেক্ষেত্রে আনসার কিন্তু দিতে হবে হচ্ছে অ্যানাফেজ। নিচের কোন ধাপে ক্রোমোজোম গতিপ্রাপ্ত হয়, এই টাইপের প্রশ্ন কিন্তু হচ্ছে এমসিকিউতে কোন না কোন বোর্ডে যেন আসছে, আমি দেখলাম একটু আগে। সো সেক্ষেত্রে আনসার কিন্তু হবে কি, আনসার হবে কিন্তু হচ্ছে অ্যানাফেজ পর্যায়। এবং এই অ্যানাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো যখন হচ্ছে মেরুর দিকে চলতে শুরু করে, তখন সেন্ট্রোমিয়ার অগ্রগামী হয়, বাহুগুলো অনুগামী হয় এবং বিভিন্ন আকৃতির ক্রোমোজোম কিন্তু হচ্ছে বিভিন্ন শেপ লাভ করে। যেমন মেটাসেন্ট্রিক, যে সকল ক্রোমোজোমের হচ্ছে সেন্ট্রোমিয়ারটা একদম মাঝখান বরাবর থাকে, তারা কীরকম আকৃতি ধারণ করে, তারা হচ্ছে ভি আকৃতি ধারণ করে, যে জিনিসটাকে আমরা VLJI বলি। সো আমরা মনে রাখবো যে মেটাসেন্ট্রিক বা মধ্যকেন্দ্রিক যে ক্রোমোজোম আছে, তারা আকৃতি ধারণ করে হচ্ছে ভি আকৃতি। সাবমেটাসেন্ট্রিক বা উপমধ্যকেন্দ্রিক যে ক্রোমোজোমগুলো আছে, তারা আকৃতি ধারণ করে এল আকৃতি। এরপর হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক বা উপপ্রান্তকেন্দ্রিক যে ক্রোমোজোমগুলো আছে, তারা ধারণ করে হচ্ছে জে আকৃতি। এবং টেলোসেন্ট্রিক বা প্রান্তকেন্দ্রিক যে ক্রোমোজোমগুলো আছে, তারা ধারণ করে হচ্ছে আই আকৃতি। ঠিক আছে? সো কোন ক্রোমোজোমটা কোন আকৃতি ধারণ করে, এই জিনিসটা আমাদের এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, VLJI। সো এইভাবে মনে রাখতে পারো। আর পাশাপাশি এই পর্যায়ে গিয়ে কিন্তু আমরা দেখব যে যে দুইটা ক্রোমোজোম তৈরি হয়েছিল, অপত্য ক্রোমোজোমগুলো, সেগুলো পরস্পর থেকে আলাদা হয়ে হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা কিন্তু হচ্ছে ডাবল হয়ে গেছে। অর্থাৎ মাতৃকোষে আগে যদি n সংখ্যক ক্রোমোজোম থাকতো, এখন কিন্তু টোয়াইস সংখ্যক হচ্ছে ক্রোমোজোম আছে। তাহলে আমরা বলতে পারি না এখান থেকে যে হচ্ছে এই পর্যায়ে গিয়ে প্রত্যেকটা ক্রোমাটিড হচ্ছে অপত্য ক্রোমোজোমে কিন্তু পরিণত হয়। যদি আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে কোন ধাপে গিয়ে প্রতিটি ক্রোমাটিড একটা অপত্য ক্রোমোজোমে পরিণত হয়, সেক্ষেত্রে আনসার কিন্তু হবে হচ্ছে অ্যানাফেজ ধাপ। এবং এই একই জিনিসটাকে একটু ঘুরায় পেঁচে হচ্ছে আমাদের পরীক্ষার প্রশ্নে এমসিকিউতে আসতে পারে যে নিচের কোন ধাপে গিয়ে ক্রোমোজোম সংখ্যা ডাবল হয়ে যায়, বা মাইটোসিসের কোন ধাপে গিয়ে ক্রোমোজোম সংখ্যা ডাবল হয়ে যায়, সেই ক্ষেত্রেও আনসার কিন্তু হবে হচ্ছে অ্যানাফেজ ধাপ। সো এই জিনিসটা খুব ভালো করে কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, অ্যানাফেজের পর পরবর্তীতে যে জিনিসটা সংঘটিত হয় সেটা হচ্ছে টেলোফেজ বা অন্ত পর্যায়। অন্ত মানেই হচ্ছে শেষ হয়ে যাবে। সো টেলোফেজ পর্যায়ে হচ্ছে প্রোফেজের যে ঘটনাগুলো ছিল, সেগুলোর জাস্ট বিপরীত ঘটনা ঘটে। অর্থাৎ এই ক্ষেত্রে জলযোজন হয়, পাশাপাশি হচ্ছে ক্রোমোজোম খাটোমোটা স্পষ্ট থেকে আস্তে আস্তে চিকন হয়ে যায়, এবং পাশাপাশি নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন, যেটা কিনা হচ্ছে বিলুপ্ত হয়ে গেছিলো, সেই জিনিসটা আবার হচ্ছে এখানে রিঅ্যাপিয়ার করে বা পুনরাবির্ভাব ঘটে এখানে। সো এগুলাই হচ্ছে আমাদের মাইটোসিসের ধাপ। কোন ধাপে কী কী ঘটনা ঘটে, সেই জিনিসটা কিন্তু আমাদের এমসিকিউতে প্রশ্ন আসতে পারে। মাইটোসিসের এই যে 5টা ধাপ, সেই 5টা ধাপ শেষ হওয়া মাত্রই হচ্ছে আমাদের কি শুরু হয়, শুরু হয় হচ্ছে সাইটোকাইনেসিস, অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন হইতে হবে। সাইটোকাইনেসিসের ক্ষেত্রে ঘটনা কি হয়, একটা কোষের মাঝে দুইটা নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে, এবার তাদের মাঝখানে হচ্ছে একটা বর্ডার তৈরি করতে হবে। সো বর্ডার তৈরি প্রথম জায়গায়, এই জায়গাতে এটা যদি একটা উদ্ভিদ কোষ হয়, প্রথমে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে একটা কোষ প্লেট। একটা কি তৈরি হয়, কোষ প্লেট তৈরি হয়। এবং আমরা মনে রাখবো যে এই কোষ প্লেটটা তৈরি করে যে, তার নাম হচ্ছে গলজি বডি। এই কোষ প্লেটটা কে তৈরি করে, সে হচ্ছে গলজি বডি। তাহলে যদি আমাদের পরীক্ষার প্রশ্নে আসে যে সাইটোকাইনেসিসের সময় কোষ প্লেট কে তৈরি করে, আনসার কিন্তু হবে হচ্ছে গলজি বডি। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে সাইটোকাইনেসিস বা এই যে হচ্ছে বর্ডার আলাদা করা, এই জিনিসটা যদি না হয়, সাইটোপ্লাজমের বিভাজন যদি না হয়, তাহলে দেখো যে একটা কোষের মাঝে কিন্তু বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশা আছে না, সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে মুক্ত প্রাণকেন্দ্রিক বিভাজন। যখন হচ্ছে একটা কোষের ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজনের পর সাইটোপ্লাজমের বিভাজন হয় না বা সাইটোকাইনেসিস হয় না, তখন সেই ঘটনাটাকে বলা হয় মুক্ত প্রাণকেন্দ্রিক বিভাজন কিংবা ফ্রি নিউক্লিয়ার ডিভিশন। এবং এই ফ্রি নিউক্লিয়ার ডিভিশনটা কোথায় দেখা যায়, আনসার হচ্ছে ডাবের পানি। ঠিক আছে?
আনসার হচ্ছে কিন্তু ডাবের পানি। সো নিচের কোনটিতে মুক্ত প্রাণকেন্দ্রিক বিভাজন দেখা যায়? আনসার কিন্তু হচ্ছে ডাবের পানি। তো এই জিনিসটা আমাদের এমসিকিউতে কিন্তু আসতে পারে। আর পাশাপাশি এই যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশার সৃষ্টি হইল, সেই জিনিসটাকে উদ্ভিদ কোষের ক্ষেত্রে বলা হয় হচ্ছে সিনোসাইট, প্রাণী কোষের ক্ষেত্রে বলা হয় হচ্ছে প্লাজমোডিয়াম। সো ঘটনা বা প্রসেসটাকে বলা হয় হচ্ছে মুক্ত প্রাণকেন্দ্রিক বিভাজন, আর কোষটাকে বলা হয় হচ্ছে বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষটাকে বলা হয় হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে সিনোসাইট, প্রাণী কোষের ক্ষেত্রে হচ্ছে প্লাজমোডিয়াম। সো এই বেসিকগুলো একদম ক্লিয়ার থাকতে হবে। এখান থেকে শুধুমাত্র যে বোর্ড পরীক্ষাতে প্রশ্ন আসে এরকমটা না, আমাদের হচ্ছে অ্যাডমিশন টাইপেও কিন্তু তোমার হচ্ছে প্রশ্ন আসতে পারে। সো এগুলো সবগুলো হচ্ছে ক্লিয়ার হলো। এবার আসা যাক হচ্ছে আমাদের এই জায়গাতে কিছু সিম্পল কথা আছে, যেমন কোষ বিভাজনের ক্ষেত্রে গ্রোথ ফ্যাক্টর কী কী? গ্রোথ ফ্যাক্টর আসলে অনেক কিছু থাকতে পারে, সিডিকে থাকতে পারে বা আরও অনেক কিছু থাকতে পারে। পাশাপাশি মানবদেহের ক্ষেত্রে যেই গ্রোথ ফ্যাক্টরটা কাজ করে সেটা হচ্ছে ইরাইথ্রোপয়েটিন। ইরাইথ্রোপয়েটিন একটা হরমোন, আমরা হচ্ছে জুওলজি পড়তে গিয়ে অলরেডি জানি। এবং এই হরমোনটা কে তৈরি করে? আমাদের কিডনি বা বৃক্ক তৈরি করে। এই হরমোনটা কোথায় গিয়ে কাজ করে? আমাদের বোন মেরু বা অস্থিমজ্জাতে গিয়ে কাজ করে। অস্থিমজ্জাতে গিয়ে কাজ করলে কি তৈরি হয়? আনসার হচ্ছে লোহিত রক্তকণিকা বা আরবিসি তৈরি হয়। সো এগুলো আমরা শেষ করলাম। আচ্ছা, একটা কথা বলে রাখা ভালো যে অনেকেই হচ্ছে তোমরা ভাইয়াকে প্রশ্ন করো যে ভাই আপনি এত দ্রুত কেন কথা বলেন? ভাই আসলে চেষ্টা করি যে যত কম সময়ের মাঝে তোমাদেরকে যত বেশি ভ্যালু প্রোভাইড করা যায়, ঠিক আছে? আমি যদি হচ্ছে আস্তে ধীরে ক্লাস নেই, তুমি ক্লাস কখন দেখবা আর হচ্ছে মেইন বই কখন পড়বা? তোমার সামনে হচ্ছে হাতে একদমই সময় নেই। সুতরাং ভাইয়া সেই জন্য চেষ্টা করতেছি একদম কম সময়ের মাঝে যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে দেখা দিতে, ঠিক আছে? গরমে ঘামতেছি, আমার কিন্তু হচ্ছে এদিকে প্রচণ্ড হচ্ছে তাপমাত্রা, তারপরেও চেষ্টা করতেছি ভাইয়া যথাসম্ভবভাবে তোমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট সেই জিনিসটা হচ্ছে দেখা দিতে, ঠিক আছে? আমি ঘামি, আমার ঘামের পানি সমস্যা নাই, বাট তোমাদের চোখের পানি যাতে না আসে, ঠিক আছে? একটু ইমোশনাল ডায়লগ হয়ে গেল। আচ্ছা, আমরা এই জায়গাতে দেখি যে মাঝে মধ্যে কিন্তু হচ্ছে আমাদের এমসিকিউতে এরকম টাইপের প্রশ্ন আসে যে একটা চিত্র দিয়ে দিবে, তোমাকে একটা চিত্র দিয়ে দিবে মাইটোসিসের কোন একটা পর্যায়ের চিত্র, এবং চিত্র দিয়ে বলবে এই পি ধাপটা আসলে কোন ধাপ, এটা কি প্রো মেটাফেস, মেটাফেস নাকি হচ্ছে অ্যানাফেস। সো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে কি করতে হবে? প্রত্যেকটা পর্যায়ের কিন্তু হচ্ছে চিত্রগুলো মনে রাখতে হবে যে কোন পর্যায়ে ক্রোমোজোমের আসলে অবস্থানটা কোথায় থাকে, বা হচ্ছে মেরুর অবস্থান কি থাকে, বা হচ্ছে বিষুবীয় অঞ্চলে কি ঘটনা ঘটে, সেগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। এবং পাশাপাশি এই জিনিসটা আসতে পারে, ধরা যাক এটা হচ্ছে এক্স, এক্স দিয়ে বলছে যে এই এক্স জিনিসটা কি, এটা কি ট্রাকশন ফাইবার নাকি হচ্ছে স্পিন্ডল ফাইবার। আমরা জানি এখানে যতগুলো তন্তু আছে সবগুলোই হচ্ছে স্পিন্ডল তন্তু। এর ভিতরে এই স্পিন্ডল তন্তুগুলোর ভিতরে যেই তন্তুটার সাথে হচ্ছে ক্রোমোজোম লাগানো থাকে সেই তন্তুটাকে বলা হবে হচ্ছে ট্রাকশন ফাইবার কিংবা আকর্ষণ তন্তু, ঠিক আছে? সো এই জিনিসগুলো হচ্ছে একদম ক্লিয়ার থাকতে হবে। এরকমটা আসতে পারে যে পি ধাপের পরবর্তী ধাপ কি, পি ধাপের পরবর্তী ধাপ ফার্স্টে বুঝতে হবে যে পি ধাপটা আসলে কি, প্রোমেটাফেস নাকি মেটাফেস, এটা পরবর্তী ধাপ হবে হচ্ছে অ্যানোফেস বা হচ্ছে টেলোফেস। সো এই টাইপের এমসিকিউ কিন্তু আমাদের পরীক্ষাতে আসতে পারে। পাশাপাশি এরকমটাও বহু নির্বাচনীমূলক প্রশ্ন আমি দেখছি যে কয়েকটা বোর্ডে আসছে যে পি ধাপের ঘটনা কোনটা। একে দিয়ে দিছে হচ্ছে এই ক্ষেত্রে ক্রোমোজোমের মেটাকাইনেসিস হয়, 2 নাম্বার দিয়ে দিছে যে ক্রোমোজোমগুলো VLJI আকৃতি লাভ করে, 3 নাম্বার দিয়ে দিছে যে এই ক্ষেত্রে হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেনের অবলুপ্তি ঘটে বা বিলুপ্তি ঘটে। সো এই ক্ষেত্রে তোমাকে আগে ফার্স্টে বুঝতে হবে যে পি ধাপটা আসলে কোন ধাপ, সেই জিনিসটা বুঝে তারপর হচ্ছে তোমাকে 1 এবং 2, 2 এবং 3 এই জিনিসগুলো হচ্ছে মিলাইতে হবে। তো আশা করি হচ্ছে ঘটনাটা তোমরা বুঝতে পারছো যে কীরকম টাইপের প্রশ্ন হচ্ছে এমসিকিউতে আসতে পারে। সিকিউতেও সেম টাইপের প্রশ্ন আসতে পারে, এরকম একটা চিত্র দিয়ে বলতে পারে যে পি ধাপটা আসলে কোন ধাপ, সেই ধাপের হচ্ছে বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো। সেক্ষেত্রে তোমরা হচ্ছে 1, 2, 3 এরকম পয়েন্ট আকারে হচ্ছে লেখার চেষ্টা করবা। আর আরেকটা জিনিস আসতে পারে যে পি ধাপের গুরুত্বটা কী, অথবা হচ্ছে পি ধাপের আগের ধাপটা সম্পর্কে হচ্ছে বর্ণনা করো, বা পি ধাপের পরবর্তী ধাপটা সম্পর্কে বর্ণনা করো। এই টাইপের কিন্তু হচ্ছে প্রশ্ন আমাদের সৃজনশীলে আসতে পারে, ঠিক আছে? এমসিকিউ তো আসতে পারে, পাশাপাশি হচ্ছে সৃজনশীলও কিন্তু আসতে পারে। আচ্ছা, 11 নম্বর যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মায়োসিসের বৈশিষ্ট্যগুলো আমাদের মনে রাখতে হবে। মায়োসিসের 1 নম্বর বৈশিষ্ট্য কি? এই জিনিসটা সবসময় হচ্ছে ডিপ্লয়েড বা 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হচ্ছে কোষে সংগঠিত হয়। এই জিনিসটা কখনোই হচ্ছে হ্যাপ্লয়েড বা n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষে কিন্তু সংগঠিত হবে না। তাহলে যদি আমাদের প্রশ্নে আসে যে নিচের কোন কোষ বিভাজন হচ্ছে শুধুমাত্র এবং কেবলমাত্র ডিপ্লয়েড কোষে সংগঠিত হয়, আনসার হবে কিন্তু হচ্ছে মায়োসিস কোষ বিভাজন। এবং পাশাপাশি আমরা সবাই জানি সে ডিপ্লয়েড বা 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষটা বেশিরভাগ ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে জনন মাতৃকোষ। তাহলে যদি আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে জনন মাতৃকোষে কোন ধরনের কোষ বিভাজন সংগঠিত হয়, আনসার হবে হচ্ছে মায়োসিস। আবার এই জিনিসটাও আসতে পারে যে জনন মাতৃকোষ থেকে জনন কোষ বা আমরা আরও ইজিলি বলতে পারি যে শুক্রাণু ডিম্বাণু, ঠিক আছে? সো শুক্রাণু ডিম্বাণু তৈরিতে হচ্ছে কোন কোষ বিভাজন ভূমিকা পালন করে, সেই ক্ষেত্রেও আনসার কিন্তু হবে হচ্ছে মায়োসিস কোষ বিভাজন, ঠিক আছে? আর কোন কোষ বিভাজনের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় সেটাও আমরা জানি হচ্ছে মায়োসিস কোষ বিভাজন। এক্ষেত্রে হচ্ছে অপত্য কোষগুলোতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের হচ্ছে অর্ধেক হয়ে যায়, ঠিক আছে? পাশাপাশি আমরা এই জিনিসটা মনে রাখতে পারি যে মায়োসিসের ক্ষেত্রে একটা মাতৃকোষ থেকে হচ্ছে 4টা অপত্য কোষের সৃষ্টি হয়, ঠিক না? মায়োসিস কোষ বিভাজনের ক্ষেত্রে নিউক্লিয়াস হচ্ছে 2 বার বিভাজিত হয়, অন্যদিকে ক্রোমোজোম হচ্ছে 1 বার বিভাজিত হয়। সো এগুলো সবগুলোই কিন্তু আমাদের হচ্ছে মায়োসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য। নিচের কোনটি মায়োসিসের বৈশিষ্ট্য নয়, এই টাইপের এমসিকিউ কিন্তু মাঝে
মাঝে মধ্যেই হচ্ছে বিভিন্ন বোর্ডে হচ্ছে প্রশ্নে এসে থাকে। সো এই মায়োসিসের বৈশিষ্ট্যগুলো আমাদের একটু ভালো করে মনে রাখতে হবে এবং প্রত্যেকটা ধাপ মায়োসিসের মাঝে আমরা জানি অনেক অনেক ধাপ, সেই ধাপগুলোর মাঝে কোন ধাপে আসলে কি কি ঘটনা ঘটে বা কোন ধাপে কোন জিনিসটা তৈরি হয় সেই জিনিসটা অবশ্যই অবশ্যই আমাদের হচ্ছে মনে রাখতে হবে। ল্যাপটোটিন ধাপে হচ্ছে কি জিনিসটা তৈরি হয়, এরপর হচ্ছে জাইগোটিন ধাপে কি কি জিনিস তৈরি হয়, এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। আমরা মনে রাখবো যে ল্যাপটোটিন ধাপে কি কি তৈরি হয়, ক্রোমোমিয়ার দেখা যায়, ক্রোমোমিয়ার, ঠিক আছে, একটা ক্রোমোজোমের গায়ে এই যে পুতির মতো কিছু ছোট ছোট অংশ সেগুলোকে বলা হয় হচ্ছে ক্রোমোমিয়ার। তাহলে ক্রোমোমিয়ার কোথায় দেখা যায়, আনসার হচ্ছে ল্যাপটোটিন ধাপে। জাইগোটিন ধাপের মেইন কাহিনী কি, দুইটা শব্দ, জাইগোটিন ধাপের মেইন কাহিনী হচ্ছে দুইটা শব্দ, একটা হচ্ছে সিনাপসিস, নিচের কোন ধাপে সিনাপসিস ঘটে, নিচের কোন ধাপে সিনাপসিস ঘটে, আনসার হচ্ছে জাইগোটিন। নিচের কোন ধাপে বাইভ্যালেন্ট ঘটে, বাইভ্যালেন্ট, সো বাইভ্যালেন্টও হচ্ছে জাইগোটিন ধাপে। আমরা জানি যে হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমগুলো পরস্পরের সাথে যে জোড়া বাঁধে সেই প্রক্রিয়াটাকে বলা হয় সিনাপসিস, আর এই এক একটা জোড়াকে বলা হয় হচ্ছে বাইভ্যালেন্ট, ঠিক আছে। সো জাইগোটিন ধাপে এগুলো হয়। প্যাকাইটিন ধাপ সবচেয়ে ইম্পর্টেন্ট, পুরো চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই প্যাকাইটিন ধাপ, ধুমায় পড়বে এটা। আচ্ছা, প্যাকাইটিন ধাপে 3টা ঘটনা ঘটে। প্যাকাইটিন ধাপে কয়টা ঘটনা, 3টা ঘটনা। এক নাম্বার যেটা সেটা হচ্ছে টেট্রাড গঠিত হয়, টেট্রা মানেই হচ্ছে 4। সো একটা ক্রোমোজোম সে যখন হচ্ছে এরকম 4 বাহু বিশিষ্ট অবস্থায় তৈরি হয় তখনই তাকে বলা হয় হচ্ছে টেট্রাড। টেট্রাডের পর যে জিনিসটা হয় সেটা হচ্ছে কায়াজমা। কায়াজমা জিনিসটা কি, প্রত্যেকটা ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোমগুলো যেরকম এরকম 4টা করে হচ্ছে যদি বাহুতে পরিণত হয় তখন দেখা যায় যে একটা ক্রোমোজোম আরেকটা ক্রোমোজোমের সাথে লেগে এরকম এক্সের মতো, এখানে দেখো একটা এক্সের মতো কিন্তু স্ট্রাকচার তৈরি হয়েছে, এই এক্সের মতো স্ট্রাকচারটাকে বলা হয় হচ্ছে কায়াজমা। এবং এই এক্সের মতো স্ট্রাকচারের পরবর্তীতে যে ঘটনাটা ঘটে আমরা সবাই জানি যে এই ক্রোমোজোমের এই অংশটা চলে যাবে এখানে, এই ক্রোমোজোমের এই অংশটা চলে আসবে হচ্ছে এখানে। সো এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে ক্রসিং ওভার। তাহলে 3টা ঘটনা আমরা মনে রাখলাম কি কি, টেট্রাড, কায়াজমা, ক্রসিং ওভার। এই 3টা ঘটনা ঘটে কোথায়, প্যাকাইটিন ধাপে। প্যাকাইটিন ধাপটা হচ্ছে আমাদের এই ফুল মায়োসিসের মাঝে সবচেয়ে বেশি হচ্ছে গুরুত্বপূর্ণ ধাপ। এরপর যেটা সেটা হচ্ছে ডিপ্লোটিন। ডিপ্লোটিন ধাপে কি ঘটে, ডিপ্লোটিন ধাপে যেটা ঘটে সেটা হচ্ছে প্রান্তীয়করণ বা হচ্ছে টার্মিনালাইজেশন। সো নিচের কোন ধাপে হচ্ছে প্রান্তীয়করণ ঘটে, আনসার হচ্ছে ডিপ্লোটিন। এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের লুপ সৃষ্টি হয়, লুপ বা কোণ সৃষ্টি হয়। কোণের মান কত হইতে পারে, 90 থেকে হচ্ছে 180 ডিগ্রি পর্যন্ত হচ্ছে হইতে পারে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে যে লুপগুলো সৃষ্টি হয় সেগুলোর মান হচ্ছে 90 থেকে 180 ডিগ্রি পর্যন্ত হইতে পারে। এরপর যেটা সেটা হচ্ছে ডায়াকাইনেসিস যেহেতু প্রোফেজ একের লাস্ট ধাপ, আর আমরা জানি প্রোফেজের শেষে হচ্ছে যে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিওলাস যেটা আছে সেটা হচ্ছে বিলুপ্ত হয়ে যায়। সুতরাং ডায়াকাইনেসিস যেটা হবে সেটা হচ্ছে নিউক্লিওলাস এবং হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেনের হচ্ছে বিলুপ্তি ঘটবে, ঠিক আছে। এই ক্ষেত্রে হচ্ছে বিলুপ্তি ঘটবে বা তারা হচ্ছে আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাবে। আমরা মনে রাখবো যে আমরা এখন কথা বলতেছি হচ্ছে প্রোফেজ এক নিয়ে। সো প্রোফেজ একের পর যে জিনিসটা সংঘটিত হয় সেটা হচ্ছে আসলে মেটাফেজ এক, এবং মায়োসিসের মেটাফেজ একে কোনো ধরনের হচ্ছে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে বিভাজন কিন্তু ঘটে না। সো সেন্ট্রোমিয়ারে বিভাজন না ঘটলে একটা ক্রোমোজোম থেকে 2টা ক্রোমোজোমের সৃষ্টি হয় না। সৃষ্টি না হলে একটা ক্রোমোজোম যদি চলে যায় এই কোষে, আরেকটা ক্রোমোজোম যদি চলে যায় এই কোষে, তখনই কিন্তু ক্রোমোজোম সংখ্যা হচ্ছে অর্ধেক হয়ে যায়। সেই অর্ধেকটা বোঝা যায় কখন, বোঝা যায় হচ্ছে আমাদের অ্যানাফেজ একে। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, মাঝে মধ্যে হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু এই জিনিসটা আসে যে মায়োসিসের কোন ধাপে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, আনসার হচ্ছে অ্যানাফেজ একে। সো অ্যানাফেজ একে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে অর্ধেক হয়ে যায়, সো আমরা কিন্তু বুঝতেছি যে মাইটোসিস এবং মায়োসিসের মাঝে মেইনলি পার্থক্যটা বোঝা যায় কিন্তু হচ্ছে অ্যানাফেজ ধাপগুলোতে। মাইটোসিসের ক্ষেত্রে অ্যানাফেজ ধাপে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা ডাবল হয়ে গেছিল, অন্যদিকে মায়োসিসের মাঝে যে অ্যানাফেজ এক আছে সেখানে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা কিন্তু অর্ধেক হয়ে যায়। তো এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে যে মায়োসিসের কোন ধাপে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় বা হ্রাস ঘটে, সেই ক্ষেত্রে আনসার হচ্ছে অ্যানাফেজ এক। এই জিনিসটা যাতে কোনো অবস্থাতে আমরা ভুল না করি, ঠিক আছে। আর টেলোফেজ একে কি হবে, প্রোফেজ একের জাস্ট বিপরীত ঘটনাগুলো, অর্থাৎ হচ্ছে এই ক্ষেত্রে জলযোজন হবে, পাশাপাশি হচ্ছে আমাদের নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাস যেটা হচ্ছে মিলাই গেছিল সেই জিনিসটা আবার হচ্ছে আবির্ভাব হবে। এগুলোই হচ্ছে আমাদের টেলোফেজ একের হচ্ছে ঘটনা। সো টেলোফেজ একের পর যে জিনিসটা শুরু হয় সেটা হচ্ছে ইন্টারকাইনেসিসের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ডিএনএ রেপ্লিকেশন ঘটে না, ডিএনএ রেপ্লিকেশন যা ঘটার কথা সেই জিনিসটা কিন্তু হচ্ছে ইন্টারফেজে ঘটে যায়, ঠিক আছে। প্রোফেজ এক শুরুর আগেই কিন্তু হচ্ছে মায়োসিসের মাঝে এই তোমার হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের ঘটনাটা কিন্তু ঘটে যায়। ইন্টারকাইনেসিসের সময় জাস্ট হচ্ছে কিছু পরিমাণ আরএনএ প্রোটিন এগুলো তৈরি হয়, ঠিক আছে। আর পরবর্তীতে বাকি যে ঘটনাটা মায়োসিস 2 সেই জিনিসটা পুরোপুরি হচ্ছে মাইটোসিসের মতো, এর মাধ্যমে হচ্ছে ক্যারিওকাইনেসিসটা শেষ হবে। এরপর যে জিনিসটা হবে সেটা হচ্ছে সাইটোকাইনেসিস, প্রত্যেকটা কোষের হচ্ছে বর্ডার তৈরি হবে, বর্ডার তৈরির মাধ্যমে হচ্ছে তারা আলাদা 4টা অপত্য কোষে কিন্তু পরিণত
পরিণত হয়ে যাবে। সো এগুলাই হচ্ছে আমাদের মায়োসিস 2 এর মেইন ঘটনা। আশা করি তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে, পুরো চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের একটা রিভিশন হয়ে গেছে। এরপর আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কোষের মৃত্যু। কোষের মৃত্যু হতে পারে দুইটা উপায়ে, একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস আর একটা হচ্ছে নেক্রোসিস। সো এখান থেকে যে জিনিসটা আমাদের এমসিকিউতে আসতে পারে যে নিচের কোনটি কোষের জেনেটিক্যাল সেল ডেথ বা জেনেটিক্যাল মৃত্যু। সো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের আনসার দিতে হবে হচ্ছে অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস হচ্ছে কোষের জেনেটিক্যাল সেল ডেথ বা জেনেটিক্যাল মৃত্যু। অন্যদিকে নেক্রোসিস বলতে হচ্ছে অ্যান লাগে, আবার নিউট্রিশন বলতেও অ্যান লাগে। সেখান থেকে আমরা মনে রাখতে পারি যে নিচের কোনটি কোষের পুষ্টির অভাবে মৃত্যু বা বিষাক্ত পদার্থের প্রভাবে মৃত্যু। সো সেক্ষেত্রে আনসার কিন্তু হবে হচ্ছে নেক্রোসিস। ঠিক আছে, অ্যাপোপ্টোসিস হচ্ছে জেনেটিক্যাল সেল ডেথ, নেক্রোসিস হচ্ছে নিউট্রিশন বা পুষ্টির অভাবে সেল ডেথ। সো এই জিনিসটা গেল। টিউমার এবং ক্যান্সার আমরা জানি হচ্ছে যখন অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হয়, মাইটোসিস কোষ বিভাজন হয়, তখনই সেই জিনিসটা যেটা তৈরি হয় সেটা হচ্ছে টিউমার বা সেখান থেকে পরবর্তীতে হচ্ছে ক্যান্সার সৃষ্টি হতে পারে। সো এখানে তোমাদের বইতে হচ্ছে কিছু ছোট ছোট টার্ম আছে যে টার্মগুলো এমসিকিউতেও আসতে পারে, আবার সিকিউর ক নাম্বারও আসতে পারে। যেমন ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে অঙ্কোজিন, অর্থাৎ যেই জিনগুলা আমরা মনে রাখবো ক্যান্সার সৃষ্টিতে ভূমিকা পালন করে তাদেরকে বলা হয় হচ্ছে অঙ্কোজিন। ক্যান্সার সম্পর্কিত যে পড়াশোনা সেটাকে আমরা যখন হচ্ছে পড়াশোনা করি তখন হচ্ছে সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে অঙ্কোলজি। ঠিক আছে, অঙ্কোলজি হচ্ছে ক্যান্সার বিষয়ক যে পড়াশোনা আছে সেই জিনিসটা। সো অঙ্কোজিন হচ্ছে সেই জিন যেগুলো হচ্ছে ক্যান্সার সৃষ্টিতে ভূমিকা পালন করে। অঙ্কোজেনেসিস কি? অঙ্কোজেনেসিস বা হচ্ছে কার্সিনোজেনেসিস, এগুলো মানে হচ্ছে ক্যান্সার সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় হচ্ছে অঙ্কোজেনেসিস বা কার্সিনোজেনেসিস। মিউটাজেন হচ্ছে কোন পদার্থগুলো যেগুলো হচ্ছে ক্যান্সার সৃষ্টিতে ভূমিকা পালন করে। যেই এজেন্ট বা যেই পদার্থগুলো হচ্ছে ক্যান্সার সৃষ্টিতে ভূমিকা পালন করে তাদেরকে বলা হয় মিউটাজেন। মাইটোটিক ইন্ডেক্স বা এমআই মানে কি, বা মাইটোটিক ইন্ডেক্স মানে কি? একটা সূত্র বা একটা অনুপাত। আমরা মনে রাখবো যে একটা টিস্যুর মাঝে যে কোষগুলো হচ্ছে মাইটোসিস অবস্থায় আছে আর মোট যে কোষের সংখ্যা সেই জিনিসটার যে অনুপাত সেটাকে বলা হয় হচ্ছে মাইটোটিক ইন্ডেক্স। একটা টিস্যুর মাঝে মাইটোসিসরত কোষের সংখ্যা এবং সেই টিস্যুতে বিদ্যমান মোট কোষের সংখ্যার যে অনুপাত সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে মাইটোটিক ইন্ডেক্স। মাইটোটিক ইন্ডেক্স যদি বেশি হয়, অনেক বেশি, তাহলে বোঝা গেল যে সেই টিউমারটা বা সেই যে হচ্ছে ক্যান্সারটা আছে সেটা দ্রুত হচ্ছে ছড়াই পড়তে পারে। এই জিনিসটার মাধ্যমে হচ্ছে ডাক্তাররা ধারণা লাভ করতে পারেন যে একটা ক্যান্সার বা একটা টিউমারের অবস্থা আসলে কি। আচ্ছা, এরপর যে জিনিসটা সেটা হচ্ছে মেটাস্টেসিস। খুবই ইম্পর্টেন্ট। ক্যান্সার একটা জায়গাতে তৈরি হইলো, আল্লাহ না করুক কারো যাতে তৈরি না হয়। সো একটা জায়গাতে ক্যান্সার তৈরি হওয়ার পর সারা দেহে যদি ছড়ায় পড়ে, সেই ছড়াই পড়ার প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে মেটাস্টেসিস। সো ক্যান্সার বা টিউমার হচ্ছে সারা দেহে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাকে কি বলা হয়? মেটাস্টেসিস বলা হয়। সো এই জিনিসটা আমাদের এমসিকিউতে ইম্পর্টেন্ট, ক নাম্বার ইম্পর্টেন্ট। সো ভাইয়া একদম ঘেমে একদম হচ্ছে অবস্থা কাইল হয়ে গেছে। তারপরও ভাইয়া যে জিনিসটা করছি সেটা হচ্ছে এমসিকিউতে কি আসতে পারে সেই জিনিসটা একদম ক্লিয়ার করে দিছি। এবার আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে কোষ বিভাজন থেকে আমাদের সিকিউ অর্থাৎ সৃজনশীলের ক খতে কি আসতে পারে, গ ঘতে কি আসতে পারে সেগুলো সম্পর্কে একটা ওভারঅল একটা গাইডলাইন বা সাজেশন যেটাই বলো সেই জিনিসটা দেওয়ার চেষ্টা করবো।